আজ আমরা প্রাচীন ভারতের প্রথম যে বৃহৎ কেন্দ্রীভূত সাম্রাজ্য মানে মৌর্য সাম্রাজ্য সেটা নিয়ে কথা বলছি। হ্যাঁ, আমাদের কাছে যেসব তথ্য আছে, নোটস আছে, সেগুলো ঘেঁটে দেখব যে এত বড় একটা সাম্রাজ্য চলতো কিভাবে, আর কেনই বা এর পতন হলো। ঠিক। মূল ফোকাসটা থাকবে এর প্রশাসন, অর্থনীতি আর অবশ্যই অশোকের মতো শাসকের প্রভাব। আচ্ছা, শুরুতেই এর প্রশাসন দিয়ে শুরু করা যাক। আমার তো এটা খুব ইন্টারেস্টিং লাগে। হ্যাঁ, সেটা তো বটেই। সেই সময় দাঁড়িয়ে ধরুন এত বিশাল একটা এলাকা তাকে এক শাসনে আনা আর সেটা টিকিয়ে রাখা। এর জন্য যে একটা খুব গোছানো আমলাতন্ত্র দরকার ছিল সে তো বোঝাই যাচ্ছে। একদম আর মৌর্যরা কিন্তু ঠিক সেটাই করেছিল। প্রায় পুরো উপমহাদেশ জুড়ে তাদের শাসন ভাবা যায়। ঠিক। আর এই কাঠামোর একদম শীর্ষে ছিলেন সম্রাট নিজে। সব ক্ষমতা তার হাতে। তিনিই ছিলেন দেশের প্রধান নির্বাহী, আইন তৈরি করতেন, আবার সর্বোচ্চ বিচারকও তিনি। হ্যাঁ, তাকে সাহায্য করার জন্য একটা মন্ত্রী পরিষদ ছিল। আর সোর্সগুলো থেকে যা জানা যায়, বিভিন্ন লেভেলে অনেক কর্মকর্তা ছিলেন। অনেক রকম পদ ছিল। হ্যাঁ, যেমন ধরুন অধ্যক্ষ। এরা অনেকটা আজকের দিনের সুপারিনটেন্ডেন্টদের মতো কাজ করতেন। কেউ কৃষি দেখছেন, কেউ বাণিজ্য, কেউ খনি, এইরকম আর কি। ঠিক। তীর্থ, মহামাত্য, অমাত্য, রাজ্যুকা এরকম আরও অনেক পদ ছিল। অর্থনীতি, বিচার, রেভিনিউ কালেকশন সব আলাদা আলাদা লোক দেখত। এই যে স্তরবিন্যাস, এটাই তো মনে হয় তাদের সাফল্যের একটা বড় কারণ, তাই না? একদম। কাজটা ভাগ করে দেওয়া হয়েছিল। এর ফলে সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশ বা পলিসিগুলো প্রদেশের একদম ভেতরের অঞ্চলেও পৌঁছাত, কার্যকর হতো। এটা শুধু পাওয়ার দেখানো নয়, এটা একটা দারুণ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিজাইন ছিল আসলে। এত বড় আর জটিল একটা সিস্টেমকে চালু রাখতে এটা দরকার ছিল। আচ্ছা, এই সাম্রাজ্যের সম্ভবত সবচেয়ে পরিচিত মুক্ত সম্রাট অশোক। খ্রিস্টপূর্ব 268 থেকে 332, মোটামুটি এই সময়টা। হ্যাঁ, তার সময় সাম্রাজ্য আরও বিস্তার লাভ করে, আজকের বাংলাদেশ থেকে আফগানিস্তান পর্যন্ত। বিশাল এলাকা। আর সোর্সগুলো দেখতে গিয়ে কলিঙ্গ যুদ্ধের ব্যাপারটা ওটা সত্যিই একটা মোড় ঘোরানো ঘটনা। ১৩ নম্বর যে শিলালিপি, সেখানে তো এর ভয়াবহতার কথা আছে। হ্যাঁ, আর ঠিক এখানেই ব্যাপারটা খুব অন্যরকম হয়ে যায়। ওই যুদ্ধের রক্তপাত অশোককে এমনভাবে নাড়া দিয়েছিল যে তিনি যুদ্ধ নীতিই ছেড়ে দিলেন। বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। একদম। এবং ঠিক করলেন যে সাম্রাজ্য চালাবেন ধম্ম বা ধর্মের পথে। এই ধম্ম কিন্তু শুধু পুজোপাঠ বা ধর্মীয় আচার নয়। না না, ওটা ছিল একটা নৈতিক আচরণ বিধি। ঠিক। প্রজাদের মধ্যে শান্তি, সহনশীলতা, ভালো ব্যবহার এই সবের বার্তা দেওয়া। এটা একটা অসাধারণ চেষ্টা ছিল, নৈতিকতাকে রাষ্ট্রীয় নীতির কেন্দ্রে নিয়ে আসা। আর এত বড়, এত বৈচিত্র্যময় একটা সাম্রাজ্যকে একসাথে ধরে রাখার একটা উপায়ও ছিল বোধহয় এটা। নিশ্চয়ই। এবার যদি একটু অর্থনীতির দিকে তাকাই। হ্যাঁ, অর্থনীতির ভিত ছিল তো কৃষি। বেশিরভাগ রাজস্ব আসত চাষবাস থেকেই। কৃষকদের উপর সরাসরি ট্যাক্স ছিল। ঠিক। চন্দ্রগুপ্ত মৌর্য একটা ইউনিফাইড কারেন্সি বা অভিন্ন মুদ্রা চালু করেছিলেন। এটা বাণিজ্যের জন্য খুব সুবিধাজনক হয়েছিল নিশ্চয়ই। অবশ্যই। আর কর ব্যবস্থাটাও বেশ কঠোর হলেও খুব অর্গানাইজড ছিল। এছাড়া লোহা, টেক্সটাইল, পটারি এইসব দিকেও বেশ উন্নতি দেখা যায়। একটা অভিন্ন মুদ্রা আর ভালো ট্যাক্স সিস্টেম যে কোনো বড় সাম্রাজ্যের জন্যই তো এটা খুব দরকারি। একদম। এটা শুধু ভেতরের ব্যবসা বাণিজ্যকেই চালু রাখেনি, রাষ্ট্রের ট্রেজারিকেও কিন্তু বেশ শক্তিশালী করেছিল। আর এই অর্থনৈতিক জোরটাই তাদের মিলিটারি আর অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার ধরে রাখতে সাহায্য করেছে। তাদের ট্যাক্স কালেকশনের পদ্ধতিও বেশ ডিটেইলড ছিল, যা সেই সময়ের তুলনায় বেশ আধুনিক বলা চলে। আচ্ছা, রাজনৈতিক কাঠামোটা কেমন ছিল? পুরো সাম্রাজ্যটা কিভাবে ভাগ করা ছিল? মূল সাম্রাজ্যটাকে কয়েকটা প্রদেশে ভাগ করা হয়েছিল। আর সেগুলোর দায়িত্বে থাকতেন রাজ পরিবারের লোক বা রাজপুত্ররা, তাই তো? হ্যাঁ, সাধারণত তাই। রাজধানী পাটলিপুত্র তো ছিলই, কিন্তু তক্ষশিলা বা উজ্জয়িনীর মতো শহরগুলোও খুব গুরুত্বপূর্ণ প্রাদেশিক কেন্দ্র ছিল। তার শাসনটা সেন্ট্রালাইজড হলেও প্রদেশগুলোকে বেশ কিছুটা ক্ষমতা দেওয়া হয়েছিল। হ্যাঁ, এটাকে বলা যেতে পারে একরকম ডিসেন্ট্রালাইজড সেন্ট্রালাইজেশন। আসল ক্ষমতা কেন্দ্রের হাতে, কিন্তু লোকাল লেভেলে কাজকর্ম চালানোর বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদেশগুলোকে দেওয়া হয়েছিল। এটা তো এত বড় সাম্রাজ্য চালানোর জন্য খুব দরকারি একটা ব্যবস্থা। অবশ্যই। স্থানীয় সমস্যা স্থানীয়ভাবে মেটানোর সহজ হয়, আবার বিদ্রোহের ভয়ও কিছুটা কমে। তবে এই প্রাদেশিক ক্ষমতাটাই হয়তো পরে কেন্দ্রের দুর্বলতার সুযোগ নিয়েছিল। আর এখানেই পতনের বিষয়টা আসছে। অশোকের পরে যারা এলেন তারা তুলনামূলকভাবে দুর্বল ছিলেন। হ্যাঁ, ধীরে ধীরে অ্যাডমিনিস্ট্রেশনে একটা ঢিলেমি আসে, দুর্নীতি বাড়ে, অর্থনৈতিক চাপও তৈরি হতে থাকে।
ঠিক, বিভিন্ন অঞ্চলে আলাদা পাওয়ার সেন্টার তৈরি হতে থাকে আর পাটলিপুত্র থেকে কন্ট্রোলটা আস্তে আস্তে কমে যায়। পতনের কারণ কি শুধু দুর্বল উত্তরাধিকারী? সেটাই ভাবার বিষয়। শুধু তাদের দায়ী করলেই বোধহয় পুরো ছবিটা পরিষ্কার হয় না। যেমন ধরুন, অশোক যে ধম্ম মহামত্তদের নিয়োগ করেছিলেন, হ্যাঁ। তাদের ক্ষমতা বৃদ্ধি বা তাদের কাজকর্ম কি কোনোভাবে প্রশাসনিক ভারসাম্য নষ্ট করেছিল? হ্যাঁ, এই প্রশ্নটাও কিন্তু থেকে যায়। মানে সিস্টেমের ভেতরেই হয়তো কিছু সমস্যা তৈরি হয়েছিল। হতে পারে। মানে পতনের পেছনে কি শুধু লিডারশিপের ব্যর্থতা ছিল, নাকি সিস্টেমের মধ্যেই এমন কিছু কারণ ছিল যা পতনটাকে একরকম অনিবার্য করে তুলেছিল? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে সব মিলিয়ে যা দেখলাম, মৌর্য সাম্রাজ্য একদিকে যেমন ছিল একটা অসাধারণ প্রশাসনিক ব্যবস্থা, অশোকের সময়ে নৈতিকতার এক বিরাট পরীক্ষা। একই সাথে শক্তিশালী অর্থনীতি। হ্যাঁ, কিন্তু শেষ পর্যন্ত ভেতরের ও বাইরের নানা কারণে তার পতনও হলো। এর উত্থান আর পতন দুটোই কিন্তু পরের ভারতীয় ইতিহাসে বিরাট ছাপ ফেলেছে। একদম। আর এখানেই আজকের আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যাই। মৌর্যদের এই যে এত ডিটেইলড প্রশাসনিক ব্যবস্থা, তার সাফল্য, তার ব্যর্থতা, এই পুরো অভিজ্ঞতাটার দিকে তাকিয়ে আজকের দিনের রাষ্ট্রগুলো, বিশেষ করে যারা খুব বড় আর ডাইভার্স পপুলেশন সামলায়, হ্যাঁ। তারা কি কোনো শিক্ষা নিতে পারে? হ্যাঁ। তাদের অভিজ্ঞতা থেকে শেখার মতো কিছু কি আজও প্রাসঙ্গিক? এটা নিয়ে ভাবা যেতে পারে।